দেখুন পুরোটাই নাটক চলছে। এই যে 26,000 ছেলের চাকরি গেল, সন্দেশখালী, এ নিয়ে মানুষ যে ক্ষেপে আছে, এই ইস্যুগুলোকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমে কুণালকে দিয়ে বিভিন্ন কুনাট্য রঙ্গ শুরু করলো। আমি বলছি ববিদা ওকে 1 লাখ ভোটে হারাবে। এ তো চোরের মানে বড় গলা। বিএসপি তুই তুই তোর কালো টাকা সাদা করার জন্য তুই ওখানে তৈরি করলি শাহজাহানকে। শাহজাহান গেল জেলে, আর অন্যকে দোষ দেওয়া হচ্ছে। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশের লোক এসে অত্যাচার করে, যাকে আপনারা বাংলা বলে ডাকেন, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। আপনি সোনাদানা নিয়ে কারবার করবেন আর রেখাপাত্র 2,000 টাকায় বিক্রি হয়ে গেছে, আরে কি বলেন? আপনার কথা শুনে লোকে হাসবে। আমি আবার হিন্দু বাঙালিদের বলছি, যাদের এই কার্ল মার্কস, লেনিন, হোচিমিং, চাউমিং ইত্যাদি সব বই পড়িয়ে ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদের আমি বলছি সাবধান। হুমায়ুন কবির কিন্তু চারিদিকে আছে, কলকাতার চারদিক ছড়িয়ে আছে, পুরো দক্ষিণ 24 পরগনায়, পুরো উত্তরবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, চারিদিকে ছড়িয়ে আছে এই হুমায়ুন কবিররা। সাবধান সবাই, আমি বলে দিচ্ছি। বৈঠক শেষে বেরিয়ে কুণাল ঘোষ বললেন, আমি বারবার বলে এসেছি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন পুরোটাই নাটক চলছে। এই যে 26,000 ছেলের চাকরি গেল, সন্দেশখালী, এ নিয়ে মানুষ যে ক্ষেপে আছে, এই ইস্যুগুলোকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমে কুণালকে দিয়ে বিভিন্ন কুনাট্য রঙ্গ শুরু করলো। তারপর দেখা গেল যে সেটাতে খুব একটা কাজ হলো না, তখন কুণালকে আবার নিয়ে গিয়ে ডেরেক ওব্রায়েনের বাড়িতে। হু ইজ ডেরেক ওব্রায়েন? ডেরেক ওব্রায়েন ইজ নাথিং, একটা ল্যাম্প পোস্ট। নিয়ে গেলে মমতা বা অভিষেকের বাড়িতে নিয়ে যান। অ্যাকচুয়ালি একটা নাটক দরকার ছিল, সেই জন্য ওখানে নিয়ে গেছে। তারপর সেখানেও যখন কাজ হচ্ছে না, তখন আবার কোথা থেকে এক বিজেপির কোন নেতা জোগাড় করেছে, আবার গঙ্গাধর না খেয়ে তাকে আবার জোগাড় করেছে। জোগাড় করে সে আর তার মুখে আবার ফলস রেকর্ডিং লাগিয়ে সে বিভিন্ন, এইটা একটু আগে দেখলেন ভাইপো বিভিন্ন নাটক ফাটক করছে, বিভিন্ন চ্যানেলের সামনে এসছে। এগুলো কিচ্ছু না, ওই মানুষকে মানে মানে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য বিভিন্ন নাটক করছে, করে টেস্ট করে দেখছে যে কোন নাটকটা পাবলিক খায় আর কি, এর বেশি কিচ্ছু না। কিভাবে টাকা দেবে? শুভেন্দু অধিকারী তো বা সুগন্ধু বাবু এরা তো ঢুকতেই পারেনি ওখানে। এরা তো যবে রেখা দেবী বা আদার অন্যান্য ওখানকার যে মায়েরা তারা যখন লড়াই করছিলেন, তখন তো বিজেপি কেউ ঢুকতেই পারেনি ওখানে। তো চক্রান্ত করতে গেলে তো মিট করতে হবে লোকগুলোর সঙ্গে। এ তো কেউ চিনতো না এদের, তাই এদের চিনলই করে। ঘটনা হচ্ছে এই পুরোটাই আপনি দেখছেন রাজ্যপালের পিছনে কখনো লাগছে। আজকে যে ভিডিওটা নিয়ে এসছে, আপনি যদি ভালো করে দেখেন, ওরা লিপ পেলছে না। আপনি যে কোনো ফরেন্সিক ইয়ে করে, এগুলো এইসব নাটক মানে খেলো নাটক, মানে লোকে হাসবে এদের। এরা যত এই ধরনের নাটক করবে, মানুষ এদের থেকে তত দূরে সরে যাবে। আপনি বলুন, আপনি আপনাদের সাংবাদিক মহলে একটা সবাইকে গিয়ে একবার জিজ্ঞেস করুন, কেউ বিশ্বাস করছে নাকি? তো সাধারণ মানুষ কেউ বিশ্বাস করবে না। আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, এগুলো সব নাটক। তাহলে কোথাও গিয়ে বলছেন যে ঘোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল? না না, ঘোলা জলে মাছ আর পাওয়া যাবে না এখন। যেখানে জলের যা অবস্থা, এই জলে আর মাছ থাকবে না। ঠিক আছে, এখন যদি মাছ ধরার যদি চেষ্টা করে, তাহলে ওদের মানে ভালো জলেই যেতে হবে, ভালো জলে গিয়ে ছিপ ফেলতে হবে, গিয়ে মাছ ধরতে হবে। ঘোলা জলে আর কোনো মাছ নেই, অ্যাটলিস্ট ওদের জন্য কোনো মাছ নেই, এটা ওদের বুঝতে হবে। মাছ ওরা পাবে না, মাছ শেষ, মাছের দিন শেষ। অনেক মাছ খেয়েছো বাবা, এবার পথ দেখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি পোস্টে লিখেছেন, বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনো দিল্লির শাসক দলও এভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি। তিনি আরো বলেছেন, এরপর বাংলা এর জবাব দিতে যেভাবে জাগবে তা ইতিহাস তৈরি করবে। কি বলবেন? মমতা ব্যানার্জি দুবার রেলমন্ত্রী ছিলেন। মমতা ব্যানার্জি কি করেছেন পশ্চিমবঙ্গের জন্য? বাংলা বিরোধী উনি না বাংলা বিরোধী বাকিরা? মমতা ব্যানার্জি নিজে রেলের যে প্রজেক্টগুলো পাস করেছেন, পরে মুখ্যমন্ত্রী হয়ে উনি সেই প্রজেক্টগুলোকে উনি কাজ করতে দেননি, তাহলে বাংলা বিরোধী কারা? মমতা ব্যানার্জি নিজে কয়লা মন্ত্রী ছিলেন, তখন উনি দেউচা পাচামি দেননি কেন পশ্চিমবঙ্গকে? দিয়েছেন কে? মোদিজি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে। মোদিজি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন একটা কোল ব্লক। উনি তো কয়লা মন্ত্রী ছিলেন, উনি কেন করেননি? উনি তার আগে নরসিংহ রামের মন্ত্রী ছিলেন, যখন ভারতবর্ষের একটা গোল্ডেন পিরিয়ড, মানে গান্ধী ফ্যামিলির হাত থেকে দেশটা বাঁচছে, সেই সময় উনি মন্ত্রী ছিলেন। উনি মন্ত্রী থাকলেন না কেন? মন্ত্রী থাকলেন না কেন? আপনি কাজ করেননি রাজ্যের জন্য? উনি যতবার, উনি প্রথমবার গেলেন রেজিগনেশন দিয়ে দিলেন। আপনার যদি কাজ করার ইচ্ছা থাকতো, আপনি কাজ করতেন ওখানে। মমতা ব্যানার্জি দ্বিতীয়বার রেলমন্ত্রী হলেন, 16বার না 17বার রেজিগনেশন দিয়েছেন, গিনিস বুকে নাম তুলেছেন উনি। ওই সময় কার্টুন তৈরি হতো মমতা ব্যানার্জির রেজিগনেশন নিয়ে। মমতা ব্যানার্জি এতবার রেজিগনেশন 99 থেকে 2001-এর মধ্যে দিয়েছেন যে ওই সময় কার্টুন তৈরি হতো টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এইসব জায়গায়। মন ছিল না কেন পশ্চিমবঙ্গের জন্য?
এরপর উনি রাজ্যে মুখ্যমন্ত্রী হলেন। উনি যদি এত বাংলাকে ভালোবাসেন, গত 13 বছরে একটা ইন্ডাস্ট্রি উনি তৈরি করেছেন বলুন? উনি যদি বাংলাকে এত ভালোবাসেন, তাহলে বাংলার ছেলেমেয়েরা 10 লাখ থেকে কেন 6 লাখ হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী, উনি সেটা বলুন। উনি বাংলাকে যদি এত ভালোবাসেন, ওনার বাংলা, ফার্স্ট কথা এটা বাংলা না, এটা পশ্চিমবঙ্গ। উনি সকল ওনার যে বাংলা যাকে উনি ভালোবাসেন, সেখানে উনি গ্রামের হাসপাতালগুলোর এরকম সর্বনাশ কেন করে দিয়েছেন? উনি যদি বাংলাকে ভালোবাসতেন, উনি বাংলায় কেন আয়ুষ্মান ভারত ঢুকতে দিলেন না? ওনার স্বাস্থ্যসাথী কার্ড সেটা কোথাও চলে না, স্বাস্থ্যসাথী কার্ড যেখানে যাবেন সেখানে রাস্তায় ফেলে দেবে। তাহলে কেন এই কাজগুলো করছেন আপনি? আমি আবার বলছি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে ক্ষতিটা করছেন, সেই ক্ষতি আর কেউ করতে পারবেন না। একদম মানে সীমাহীন, উনি যদি বসে রেকর্ড ভেঙে দেবেন উনি। এবং সেই জন্যই আমি বলছি যে মমতা ব্যানার্জির এই কথার কোনো দাম নেই, মানুষের কাছে ওনার ভ্যালু সম্পূর্ণ জিরো। মানুষ জানে যে বাংলার জন্য মোদিজি কি করেছেন এবং উনি কি করেছেন। মোদিজি যে যে কাজগুলো করেছেন সেগুলো আমি এর আগের দিন বলেছিলাম আপনাদের। মমতা ব্যানার্জি কাজ করতে দেননি পশ্চিমবঙ্গকে। তীব্র শব্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, নরেন্দ্র মোদী মোদী ফুটো ভাঁড়। কি অভিষেক ব্যানার্জির মতো লোক, মানে হি ইজ নট অথরাইজ, মানে ওর মোদিজির এগেনস্টে ওর সমালোচনা করার কোনো অধিকারই নেই। ও ম্যাক্সিমাম সমালোচনা ওর ওর কলিগ হলো আমাদের ওখানকার যে ক্যান্ডিডেট, ওর ওখানকার যে ক্যান্ডিডেট জগন্নাথ বাবুর সম্বন্ধেও বলতে পারে। ও একজন সাংসদ, জগন্নাথ বাবু একজন সাংসদ, ও জগন্নাথ বাবুকে নিয়ে কিছু বলতে পারে। মোদিজি কোথায় আর কোথায়, ও ও বলার কে ও? হ্যাঁ, লোকে হাসবে আর কি, এমনি অ্যাকচুয়ালি লোক হচ্ছে না। সেই জন্য ওই আপনি দেখেছেন লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার লোকালে ওই মাছের হাড়িতে দেখবেন জেলেরা মাছগুলোকে ওই অক্সিজেন দেওয়ার জন্য মানে থাপ্পড় মারে। তো উনিও ওনার এই ক্যাডারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওই অক্সিজেন দিচ্ছেন। সেই অক্সিজেনের ক্ষেত্রে ওনার কথার কোনো দাম নেই। উনি কি বললেন তাতে কি এলো গেল? কোথাকার কোন ডায়মন্ড হারবারের এমপি, উনি ওখানে জগন্নাথ বাবু আছেন, ওই জগন্নাথ বাবুর সমান। তা জগন্নাথ বাবু জিতবে, ও হারবে? আমি বলছি জগন্নাথ বাবু ওখানে জিতবে। আর ডায়মন্ড হারবারে ও যদি রিগিং না করে, বুদ্ধখোল না করে, লোককে ভয় না দেখায়, গুন্ডামি না করে, ও হারবে। ও আগে নিজে জগন্নাথ বাবুর সঙ্গে নিজেকে তুলনা করুক, তারপর মোদিজির কথা ভাববে আগে। কার্যত ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন। আমি বলছি যে ডায়মন্ড হারবারে যদি গুন্ডামি না করে, আমি বলছি যদি গুন্ডামি না করে, ডায়মন্ড হারবারে এক ভোটে জিততে পারবে না অভিষেক ব্যানার্জি। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। ডায়মন্ড হারবারে অলরেডি লোককে ভয় দেখানো শুরু করেছে ওরা। লোকের বাড়ি বাড়ি গিয়ে বেআইনিভাবে লোককে 5,000 টাকা 10,000 টাকা করে ঘুষ দিচ্ছে। এটা আবার এই তদন্ত হবে এটা নিয়ে। তারপর হচ্ছে যে ও এই ইয়ে করছে আপনার, এই কি বলে, এই আপনার লোককে ভয় দেখাচ্ছে। ওখানে ভেঙে দিচ্ছে, ওখানে আমাদের আন্দোলন করতে দিচ্ছে না, ওখানে আমাদের পথসভা করতে দিচ্ছে না, আমাদের ওখানে মানে মানুষকে প্রচার করতে দিচ্ছে না। ও যদি ওখানে সৎভাবে ওখানে যদি আমাদের সঙ্গে লড়ে, আমি বলছি ববিদা ওকে 1 লাখ ভোটে হারাবে। ববিদা আমি লিখে দিচ্ছি, যদি ওখানে সঠিকভাবে ভোট হয় ডায়মন্ড হারবারে, ববিদা 1 লাখ ভোটে ওকে হারাবে। ও আগে নিজের ইয়ে ওখানে সামলাক। ও ভাবছে ওই গুন্ডা বদমাইশরা ওকে জিতিয়ে দেবে, ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নিজের এলাকা আগে সামলাক। আর ক্ষমতা থাকলে ও ওই এখনো বোধ হয় নমিনেশন দেওয়ার ডেট শেষ হয়নি, রানাঘাটে গিয়ে দাঁড়াক। মুকুটমণিকে সরিয়ে ও নিজে দাঁড়াক রানাঘাটে। রানাঘাটে যদি জিততে পারে আমি দেখবো, রানাঘাট ডায়মন্ড হারবার 2 জায়গায় ও জিততে পারে, আমি দেখবো। সেই ক্ষমতা ওর নেই। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এত নিকৃষ্ট রাজনীতি দেখিনি, সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম বেঁচে দিয়েছে বিজেপি। আরে চোরের মানে বড় গলা। বিএসপি তুই তুই তোর কালো টাকা সাদা করার জন্য তুই ওখানে তৈরি করলি শাহজাহানকে। শাহজাহান গেল জেলে, আর অন্যকে দোষ দেওয়া হচ্ছে। আরে বাবা, আপনি আপনি আগে বলুন অভিষেক বাবু, শাহজাহানকে আপনি তৈরি করলেন কেন? শাহজাহানকে তৈরি করলেন এবং শাহজাহানকে আপনি ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। আপনি আপনার পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন মহিলাদের উপর অত্যাচার করার জন্য। আজকে আপনি উল্টো কথাটা বলছেন। এই মিথ্যা কথা বলায় আপনার জুড়ি নেই বলছে। আপনি এখন 2 নম্বর মিথ্যা কথা বলা দিয়ে, আপনার পিসি 1 নম্বরে, আপনি 2 নম্বরে। আপনাদের সঙ্গে কেউ মানে কম্পিটিশন করে পারবে না আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলছেন, রাজ্য দখল করতে গিয়ে বাংলাকে ছোট করে দিয়েছে বিজেপি। প্রথম কথা হচ্ছে বাংলা বলে কোনো জিনিস নেই। অভিষেক বাবু একটা জিনিস আপনি জেনে রাখুন, বাংলা বলে কোনো জিনিস নেই। এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। আপনি এটাকে বাংলাদেশ বানাবেন না। আর এই পশ্চিমবঙ্গে যারা যারা অত্যাচার করছে, যেসব বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে অত্যাচার করছে, প্রত্যেকের হিসাব নেওয়া হবে। এটা বাংলা নয়, বাংলাদেশিরা এখানে কিচ্ছু করতে পারবে না। এটা পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গে যদি বাংলার লোকেরা এসে, বাংলাদেশের লোকেরা এসে যদি অত্যাচার চালানোর চেষ্টা করে, 100 বার রুখবো আমরা।
আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশের লোক এসে অত্যাচার করে, যাকে আপনারা বাংলা বলে ডাকেন, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। তাদের তাদের ছেড়ে দেওয়া হবে না। যোগীজি বলে গেছেন, অমিত শাহজি বলে গেছেন, প্রধানমন্ত্রীজি বলে গেছেন, সাবধান। সন্দেশখালীর ভাইরাল হয়ে যাওয়া ভিডিও প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ভিডিও ফুটেজে বিজেপির ওই নেতাই স্বীকার করেছেন বসিরহাট লোকসভায় তাদের প্রার্থী রেখা পাত্র মিথ্যা অভিযোগ করেছিলেন, তার জন্য 2000 টাকা নিয়েছেন রেখা, তারপর আরো টাকা নিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় এরা বাংলার মা বোনেদের ইজ্জত পর্যন্ত বেঁচে দিয়েছে, ধর্ষণের অভিযোগ সব সাজানো। ও রেখা পাত্র, আপনি সোনাদানা নিয়ে কারবার করবেন আর রেখা পাত্র 2000 টাকায় বিক্রি হয়ে গেছে? আরে বলেন, আপনার কথা শুনে লোকে হাসবে? এত বড় একটা রিক্স একটা লোক 2000 টাকার জন্য নিয়ে নেবে? আরে লোকে আপনি মানে ভিড়ি ভাবেন নাকি? আপনি লোকে ভিড়ি ভাবেন 2000 টাকার জন্য নেমে যাবে রেখা পাত্ররা? আপনাদের অত বড় বড় গুন্ডাদের বিরুদ্ধে, অত বড় বড় মস্তান খুনি, তাদের বিরুদ্ধে 2000 টাকায় নেমে যাবে? এই আমি বলছি, মানুষেদের একদম রিজেক্ট করবে। যারা ওর 2000 টাকা, অ্যাকচুয়ালি ওকে নিজের টাকা কোনো খরচ করতে হয় না, ও নিজে জানে না 2000 টাকা কি করে আর্ন করতে হয়, কি করে খরচ করতে হয়, সেই জন্য বলছে 2000। আরে অত বড় গুন্ডাদের বিরুদ্ধে একটা লোক 2000 টাকা নেমে যাবে রাস্তায়? আরে আপনি যাদের দিয়ে কালো টাকা সাদা করা দেন, আমি আবার বলছি, সবে প্রথম শাহজাহানকে ধরা হয়েছে, এরকম 200 শাহজাহান আছে, সবাইকে ধরা হবে, সবাইকে নিয়ে যাওয়া হয়েছে এখানে, সাবধান। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেছেন, ব্যাপারটা এখন জলের মতোই পরিষ্কার। লোকসভা ভোটের আগে একটা ঘটনা সাজানো হলো, তারপর পুলিশকে তদন্তের কোনো সুযোগ না দিয়েই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল বিচার ব্যবস্থার একাংশ। তারপর সিবিআই ইডি নেমে পড়লো আর বিজেপি লাগাতার প্রচার চালিয়ে গেল। তাতে সঙ্গত করলো এক শ্রেণীর মিডিয়া। এই রাজনীতি জঘন্য নয়? তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মানে উনি ওই যে বললেন না যে সবে একটা, তার মানে উনি বুঝতে পেরেছেন যে এরকম বাকি যে 99টা আছে, বাকি যে 199টা আছে, সেগুলো সব বেরোচ্ছে এবার। সেটা উনি ভয় পেয়ে গেছেন, সেই জন্য আগে থেকে গিয়ে রাখছেন। এরপর একে একে বেরোবে। জাহাঙ্গীর আছে, জাহাঙ্গীর, শাহজাহান, তারপর বাবর, হুমায়ুন, যারা যারা যেখানে খুলে রেখেছে ডেরা, সব ডেরা মানে সার্চ করা হবে, কোনো চিন্তা করবেন না। একে একে বেরোবে, কোনো চিন্তা করবেন না আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলছেন, তিনি চ্যালেঞ্জ করছেন গঙ্গাধর কয়ালকে বিজেপি সাসপেন্ড করুন। আরে কি গঙ্গাধর কয়াল? গঙ্গাধর কয়ালটা কি? তার আগে আপনার পার্টি আপনাকে সাসপেন্ড করুক আপনার দলটাকে ডোবানোর জন্য। আপনি তো উপর থেকে এসে প্যারাসুট থেকে নেমেছেন, প্রথমে আপনার পার্টির আপনাকে সাসপেন্ড করা উচিত। আপনি এইসব মানে কুনাট্য করছেন, লোককে হাসাচ্ছেন বলে। আপনি গঙ্গাধরকে জোগাড় করে এই যে কুনাট্য তৈরি করেছেন, তার জন্য আপনার পার্টির আপনাকে সাসপেন্ড করা উচিত। তারপর গঙ্গাধরকে নিয়ে আপনি ভাববেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এই ভিডিও ফুটেজ বিচার ব্যবস্থাও দেখবে বলে তিনি আশা রাখছেন। তার কথায়, এই কথা বলার জন্য আমার বিরুদ্ধে মামলা হলেও আপত্তি নেই। বিচার ব্যবস্থার একাংশ সন্দেশখালী নিয়ে যে নির্দেশ দিয়েছিলেন, তাদেরও এটা দেখা উচিত। কি বলবেন? দেখুন, বিচার ব্যবস্থাকে ও যদি আক্রমণ করে, তার উত্তর বিচার ব্যবস্থা দেবে। আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি যে উনি, ওনার পিসি আর ওনাদের ওই বাড়ির যে কাজের লোক, যে যাকে একবার বের করছে, ঢোকাচ্ছে, বের করছে, আজ সকালে গেছিল কি হিডোপ্রাজার দেশের গাঙ্গাইতে, সেই কাজের লোক, এরা তিনজন দেখছি আমরা যে ওরা আদালতের বিরুদ্ধে যাই বলুক, আদালত কোনো অ্যাকশন নেয় না। কেন অ্যাকশন নেয় না জানি না। তো ঠিক আছে, ও আদালত যতক্ষণ জানে না মানে কিসের কনসিকুয়েন্সেস কি হয়, তো বলছে বলুক, আর ও কথার কি উত্তর দেবে? ও তো সবাইকে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। ওকে প্রথমে বলি, আপনি রিং না বুক করে, বুথ দখল করে আপনি ভোট করুন, আপনাকে চ্যালেঞ্জ করছি। তারপর জিতে দেখান, পশ্চিমবঙ্গের যে কোনো আসন থেকে আপনি জিতে দেখান, রিং বুথ দখল না করে। তারপর আপনি লোককে চ্যালেঞ্জ করে বেড়াবেন। তাহলে কার্যত বলে দিচ্ছেন, মানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমি বলছি, আমি চ্যালেঞ্জ করছি না, উনি সবাইকে চ্যালেঞ্জ করেন, তো ওনাকে আমরা বলছি আপনি বুথ দখল না করে, রিগিং না করে, মানুষকে ভয় না দেখিয়ে, পাবলিককে ঘুষ না দিয়ে আপনি একটা কনস্টিটুয়েন্সি, যে কোনো আপনার চয়েস করা একটা কনস্টিটুয়েন্সি, সেখানে আপনি জিতে দেখান। গত দুদিন যাবৎ আমরা দেখলাম যে ঘটনাটাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। তা হলো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে অপসারণ করা হলো দল থেকে, আর তারপর তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করেন, যার মধ্যে অন্যতম তিনি দাবি করেন যে এই যে নিয়োগ দুর্নীতি, 2016 সালের এসএসসি এই যে নিয়োগ দুর্নীতি, তার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যে যোগ ছিল, তার সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিল দল 2021 সালের বিধানসভা ভোটের আগে থেকেই। এবং আজকে সকালে আমরা আবার দেখলাম যে
সেই কুণাল ঘোষই দলের অন্তর্বর্তীকালীন একটি বৈঠকে ডেরেক ওব্রায়েনের বাড়িতেই সাধারণত সেই বৈঠক হয়েছে, সেইখান থেকে বেরিয়ে তিনি গান গাইলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে। তাহলে কি কার্যত এটা নাটক ছিল? কি বল? দেখুন, কুণাল ঘোষ আজ থেকে 10 বছর আগে যখন ওই ভ্যানে করে যেতেন তখন উনি বলতেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। সেই লোক দুদিন পর মমতা ব্যানার্জির একজন স্পোক্সম্যান হয়ে গেলেন। আজকে আপনি বলুন এবার এই লোকটার কথা আমি কি উত্তর দেবো? এ আজকে এক কথা বলবে, কালকে এক কথা বলবে। ওর যখন যেভাবে ডিল হয় ওদের সঙ্গে, ও বিভিন্ন সময় ডিল করে, ডিলের আগে একরকম কথা বলে, ডিলের পরে একরকম কথা বলে। ওর কথার কোনো ভ্যালুই নেই, ওর কথার কোনো ভ্যালুই নেই। ও যে লাগিয়ে এক সময় বলতো যে মমতা ব্যানার্জির সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আজকে যে মমতা ব্যানার্জির জন্য লড়ছে, সে কি বললো কি না বললো কি এলো গেল, তার কথাকে মানুষ ধরেই না, ধর্তব্য। ও সাধারণ সম্পাদক থাকলো কি থাকলো না, ও মুখপত্র থাকলো কি থাকলো না, আপনি মানুষকে যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করুন, ও ওর কথার উত্তর দেবে না, বলে না ও থাকলো কি না থাকলো তাতে কি যায় আসে না। তো ওই ওই ও ল্যাম্পপোস্ট, তো ওরা সবাই ল্যাম্পপোস্ট। ও ল্যাম্পপোস্ট, যার বাড়িতে খেতে গেছে সেও ল্যাম্পপোস্ট, শিক্ষামন্ত্রীর সঙ্গে গেছে শিক্ষামন্ত্রীও ল্যাম্পপোস্ট, এরা সবাই ল্যাম্পপোস্ট। ঠিক আছে, কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসছে না দাদা, কুণাল ঘোষ বিস্ফোরক দাবি তাহলে করতে গেলেন কেন? যে এখনো যে লোকটি এই এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি এখনো মন্ত্রিসভায় বসে আছেন, চাকরি বিক্রিতে যুক্ত ছিলেন, 21 সালের আগে থেকেই টাকা নেওয়া চলছে, সেটা দল জানতো। তিনি এই বিস্ফোরক দাবিগুলো কেন করতে গেলেন তাহলে? কিসের বিস্ফোরক দাবি? এ তো সবাই জানে। মন্ত্রিসভার যে সবাই চোর, এটা আপনি রাজ্যের, আপনি এই বেরিয়ে গিয়ে চায়ের দোকানে জিজ্ঞেস করুন যে মন্ত্রিসভার কতজন চোর, সবাই সবাই চোর মন্ত্রিসভার। তো সেটাই ও বলেছে, নতুন আর কি বলেছে? মন্ত্রিসভার তো এমনি সবাই চোর। তো ও একজনের নাম বলেছে, ও আমি আমি তো আমরা তো বলছি একজন না, মন্ত্রিসভার সব চোর। নইলে ওই ইয়েতে সই করে সবাই মিলে সুপার নিউমারিক পোস্টে ও তো সবাইকে ডাকাডাকি করবে। নইলে সুপ্রিম কোর্টে গেল কেন যে হুজুর আমাদের অ্যারেস্ট করবেন না, আমরা সবাই অন্যায় করেছি, আমাদের যেন ভোটের আগে অ্যারেস্টটা করা হয়, কেন বলছে? কারণ সবাই চোর। এই যে সবাই তো ছাড় পাওয়ার জন্যই গেছে ওখানে। তো যখন সবাই চোর, সেখানে ও একজনের নাম বলছে, কি বললো কি বললো না তাতে নতুন করে কিছু বিস্ফোরণের কি আছে আবার? ওরা তো কোর্টেই বলে দিয়েছে যে আমরা সবাই অ্যারেস্ট হতে পারি, আমরা সবাই চোর। মুকুল রোহতকি ওদের হয়ে বলেছে, সেখানে মুকুল রোহতকি বলছে সবাই চোর আর ও বলছে একজন চোর। আমরা তো মুকুল রোহতকি ধরবো না, ও কথা কেন ধরবো? জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন যে কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল, ও দলের যা ক্ষতি করেছে বিরোধী দলও তা করেন। কি বলবেন? সেটা ওদের নিজেদের ব্যাপার। এবার ঘটনা হচ্ছে যে পার্থবাবু নিজে হয়তো দলের অনেক, দেখুন একটা জিনিস তো ঠিক যে পার্থবাবু হয়তো কুণালের থেকে বেশি টাকা তুলে দিয়েছেন দলকে, যেন পার্থবাবু মনে করেন যে পার্থবাবু বেশি ক্ষতি করেছেন, উনি কম ক্ষতি করেছেন। পার্থবাবু দলের অনেক কাজে লেগেছেন, কুণালবাবু সেভাবে হয়তো কাজে লাগেননি, সেই জন্য উনি হয়তো এই কথাটা বলছেন। ওদের তো র্যাঙ্কিং ওইভাবে হয় যে কে 75-25, কে কত 75 এনেছো, কে কত 25 ছেড়ে এসছো, তো তার উপর বেশ করে হয়তো কিছু বলছে। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? এটা সবাই জানে মিথ্যা অভিযোগ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যদি এটা সত্যি অভিযোগ হয়, যদি এটা সত্যি অভিযোগ হয়, আমরা চাই যে এটার একটা বিচার হয়। এটা সিম্পলি আমি বলছি, যদি একজন মহিলার উপর অত্যাচার হয়, আমি বলছি মহিলার উপর যদি অত্যাচার হয়, ক্লিয়ারলি বলছি সেটার কিন্তু একটা বিচার হওয়া দরকার। আমি রাজ্যপালের আমি রিপ্রেজেন্টেটিভ নই, কিন্তু ঘটনা হচ্ছে গত 3-4 দিন এরা যেসব কাজকর্ম করে যাচ্ছে, তাতে এই জিনিসটা বিশ্বাস হয় না। এবং সবচেয়ে বড় কথা আমার যেটা আশ্চর্য লাগলো, দেখুন আমি আবার বলছি যে ওই মহিলার উপর যদি অত্যাচার হয়, রাজ্যপালকে আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়া উচিত। কোনো মহিলার উপর অন্যায় হতে পারে না। কিন্তু ঘটনা হলো যে পরের দিন এবার ওই মহিলার মুখ তো টিভিতে দেখা যায়নি। একজন বড় নেত্রী মানে মানে তৃণমূলের সুপ্রিমো, তিনি একটা মিটিংয়ে গিয়ে বলছেন একটা ছোট মেয়ে, ফুটফুটে মেয়ে। উনি কি করে জানলেন ও ছোট মেয়ে? কি করে জানলেন ফুটফুটে মেয়ে? কি করে আপনি জানলেন? তার সম্বন্ধে আপনি কি দেখেছেন তাকে? আর সে কি আপনাকে জিজ্ঞেস করে গিয়ে ওখানে কেসটা করেছিল? আপনি জানেন কি করে ছোট মেয়ে, ফুটফুটে মেয়ে কি করে জানলেন আপনি? তাকে তো দেখায় টিভিতে। আমার এই জায়গাটাই অবাক লাগছে। কিন্তু আমি আবার বলছি, রাজ্যপাল যদি কোনো অন্যায় করে থাকে, সাধারণ মানুষের যেভাবে বিচার হয় সেই বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এই ব্যাপারে আমি বলছি, আমি এই কোনো রকম মানে এই ধরনের কেসে আমি কখনো সাপোর্ট নেবো না, এবং প্রথমেই বলে দাগিয়ে দেবো না যে মিথ্যা কথা বা শান্তি। ওই মহিলা হয়তো, কিন্তু আমি মিথ্যাটা কাদের সম্বন্ধে বলছি? মিথ্যাটা আমি এদের সম্বন্ধে বলছি। এরা কি করে জানলো?
ফুটফুটে মেয়ে না ছোট মেয়ে, এইসব কি করে স্টেজে উঠে দাঁড়িয়ে বলছে? এত বড় নেত্রী, ওদের একজন বড় নেত্রীকে দেখলাম বলছেন এই কথাটা, কি করে বলছেন তারা? কে রিপোর্ট করলো, কে দেখেছে? এটাই সন্দেহ, এখানেই সন্দেহ জাগছে যে সত্যি মানে জিনিসটা ঠিক নাকি মিথ্যে। যেরকম আজকের এই ভিডিওটা যেন ফেক, ওই গঙ্গাধর না কে তার ভিডিওটা যেমন ফেক, সেরকম এটা ফেক না তো। তবে যেহেতু নারী ঘটিত ব্যাপার, নো ডাউট একটা তদন্ত তো হওয়া উচিত সংবিধানের মানে সীমাবদ্ধতা রেখে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হুমায়ুন কবির খোলা মঞ্চ থেকে খোলাখুলি হুমকি দিলেন মুর্শিদাবাদে মুসলিম 70% আর হিন্দু 30%। তাই তিনি বলছেন এখানে বিজেপি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে গঙ্গায় ভাসিয়ে দেব। এই ডায়লগ শুনে সমর্থকদের প্রচন্ড হাততালিও লক্ষ্য করা যায়। কি বলবেন? দেখুন, গত 75 বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের উপর বিভিন্নভাবে মানে খুব মানে একদিকে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে, আরেকদিকে তাদের সম্পত্তি দখল করা হয়েছে। এই যে রাহুল গান্ধী বলছে না সম্পত্তি দখল করে নেবো হিন্দুদের, প্রথমে আমাদের দেশভাগ হলো, আমরা ওই দেশ থেকে এদেশে চলে এলাম। তারপর ভূমি সংস্কারের নামে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসু হিন্দুদের জমি কেড়ে নিয়ে গ্রামে মুসলিমদের দিয়ে দিলেন। এবং আপনি দেখবেন 71 সালে আদমশুমারিতে পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা ছিল 18 কি 20%, সেটা দুম করে 81-তে অনেকটা বেড়ে গেল। কারণ গ্রামে যে হিন্দুরা ছিল তাদের জমিটা কেড়ে নিয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়, বিনয় কোনার, বিনয় চৌধুরী, হরেকৃষ্ণ কোনার, জ্যোতি বসু, অশোক মিত্র, এদের যে সম্মিলিত চক্রান্ত, তার সঙ্গে আব্দুল সাত্তার, এরা সব মিলে যে জিনিসটা করলো, এরা এই জমিটা নিয়ে হিন্দুদের হাত থেকে ছিনিয়ে মুসলিমদের হাতে ভূমি সংস্কারের নেমে দিয়ে দিল। এবার যাকে সমর্থন করে গেছে এই অমর্ত্য সেন, তারপর ধরুন অর্জুন সেনগুপ্ত, এই সকল অর্থনীতিবিদরা, ভবতোষ দত্ত। আমি বলছি যে আমি খুব মানে মানে খুব ইয়েতে বলছি, পশ্চিমবঙ্গে অনুব্রত বা এরা অনুব্রত, লক্ষণ শেঠ, এরা যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে, অনেক বেশি ক্ষতি করেছে প্রেসিডেন্সি এবং যাদবপুর এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের অধ্যাপকরা, যাদের মানে 90% দেশদ্রোহী, যাদের 90% দেশদ্রোহী। এবং ওই সময় এই জিনিসটাকে গ্লোরিফাই করে দেখানো হয়েছে। এর পরের স্টেজে যখন নাকি গ্রামের যে হিন্দু ওবিসি, যেমন মাহিষ্য, কৈবর্ত, তিলি, বানিয়া, তারপর ধরুন আপনার সদগোপ, এদের সম্পত্তি কেড়ে নেওয়া শুরু হয়। এদের সম্পত্তি কেড়ে নেয়। এই যে আপনি দেখছেন শাহজাহান ও কি করেছে, ভূমি সংস্কার হওয়া যে জমি, ওই জমি 2 কাঠা জমিতে কেউ চাষ করতে পারবে না। শাহজাহান ওই জমিগুলোকে নেয়, জাহাঙ্গীর, এরা সব এই জমিগুলোকে নেয়, নিয়ে এগুলোকে ভেড়ি বানায়। ভেড়ি বানিয়ে যখন এটা ভেড়ি হয়ে যায় তখন তো হাত থেকে পুরো জমিটা চলে যায়, সে ডিমার্কেট করতে পারছে না তার জায়গাটা। এবং এট দি সেম টাইম এরা আরেকটা চক্রান্ত করে এদের প্রতি, এই যে 5টা কমিউনিটি বললাম, যাদের নাকি মন্ডল কমিশনে রিজার্ভেশন পাওয়ার কথা ছিল 27%, সেই 27% রিজার্ভেশন নেয়নি। আজকে অন্যান্য রাজ্যের তিলিরা, অন্যান্য রাজ্যের বানিয়ারা, অন্যান্য রাজ্যের এই মাহিষ্য বা সদগোপদের ইকুইভ্যালেন্ট যে কমিউনিটি যারা, তারা যখন নাকি আইএস আইবিএস এ চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে চান্স পাচ্ছে, তখন আমাদের ছেলে মেয়েরা চান্স পাচ্ছে না। কারণ এই কোটাটাকে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি পরবর্তীকালে পুরোপুরি মুসলিমদের দিয়ে দিয়েছেন। এবং তার প্রমাণ কি, 23শে নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যে ওবিসি চাকরি আমি দিয়েছি, সেই চাকরির 99% আমি মুসলিমদের দিয়েছি, কিন্তু হিন্দুদের ঘুম ভাঙছে না। আপনি নতুন যাদের নিয়েছে ববি হাকিম, তাদের অধিকাংশ আপনি দেখবেন কলকাতা পুরসভায় তারা কিন্তু উর্দু ভাষী। এরা এখন মোটামুটি একটা কনফিডেন্স পেয়ে গেছে যে আমরা এদের চাকরি থেকে সরিয়ে দিয়েছি, এদের ভূমি থেকে উৎখাত করেছি, ভূমি সংস্কার করেছি, এবং আমরা যখন সব দিক দিয়ে এদের পুরো মানে এদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা 70s-এ আমরা এদের ভূমি নিয়ে নিয়েছি, এখন আমরা এদের চাকরি খেয়ে নিচ্ছি, 99% চাকরি এদের থেকে খেয়ে নিচ্ছি। তাহলে হিন্দুরা যাবে কোথায়? তার সঙ্গে পুলিশ আমাদের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে, পিসি ভাইপো আমাদের সঙ্গে, তাহলে আমরা মারবো না হিন্দুদের? মারবোই আমরা হিন্দুদের। ও তো যখন কনফিডেন্স, ও যুদ্ধে জিতে গেছে। হুমায়ুন কবিররা যুদ্ধে জিতে গেছে। ওরা জানে যে পুলিশ যদি আমার সঙ্গে থাকে, আমরা 30%, আমরা 70%কে মেরে জলে ফেলে দিতে পারবো, সেটাই বলেছে হুমায়ুন কবির। এবং আমি বলছি এই অবস্থায় যাদের নাকি, আমি আবার হিন্দু বাঙালিদের বলছি, যাদের এই কার্ল মার্কস, লেনিন, হোচিমিং, চাউমিং ইত্যাদি সব বই পড়িয়ে ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদের আমি বলছি সাবধান। হুমায়ুন কবির কিন্তু চারিদিকে আছে, কলকাতার চারদিক ছড়িয়ে আছে, পুরো দক্ষিণ 24 পরগনায়, পুরো উত্তরবঙ্গ,
নদিয়া মুর্শিদাবাদ চারিদিকে ছড়িয়ে আছে এই হুমায়ুন কবিররা। সাবধান সবাই, আমি বলে দিচ্ছি, হুমায়ুন কবিরকে খুব সিরিয়াসলি নিতে হবে। ওই কিন্তু ছেড়ে দিলে হবে না, এবং ওর বিরুদ্ধে কোর্টে যাওয়া উচিত। ও কি করে বলে যে হিন্দুদেরও কেটে গঙ্গায় বাঁচিয়ে দেবে? এটা একটা বড় চক্রান্ত, তার শেষ ফল ওরা যুদ্ধ জিততে চলেছে। আগামী দিনে কাশ্মীরের মতো অবস্থা হবে পশ্চিমবঙ্গে, সেটাও বুঝতে পেরেছে বলেই ও ওই কনফিডেন্স নিয়ে বলছে যে হিন্দুদের আমরা জলের মধ্যে ভাসিয়ে দেবো। ঠিক যেমন কাশ্মীরি হিন্দুদের ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেমন সিন্ধিদের ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেমন পাঞ্জাবের মানুষকে কচুকাটা করা হয়েছে, সেই কনফিডেন্স ও পেয়ে গেছে। ঠিক যেমন আমাদের এখানে একসময় সুরাবর্দী, আমাদের একসময় খাজা নাজিমুদ্দিন, এরা যেভাবে অত্যাচার করেছে ঠিক সেভাবে ওরা অত্যাচার করবে, সেই জন্য প্রস্তুত হচ্ছে ওরা।